আসসালামু আলাইকুম এইচএসসি 26 ব্যাচ আমাদের চুম্বকত্বের শেষ দিকের ক্লাসগুলো আজকে হচ্ছে শেষ দিক থেকে দ্বিতীয় ক্লাস সিকিউ সলভিং ক্লাস এবং ক্লাসটা রেকর্ড যাচ্ছে। সো আজকে আমরা কি করব, আমরা বেসিক্যালি ফুল চ্যাপ্টারটা থিওরি কমপ্লিট করছি, অনেক অনেক ম্যাথ দেখছি, কিছু অগস্ট চ্যালেঞ্জের স্পেশাল প্রবলেম ছিল, আদার অনেক স্পেশাল প্রবলেম নিয়ে আমরা ডিসকাস করছি এবং আমরা এমসিকিউ সলভিং ক্লাসও কিন্তু করে ফেলছি। সো যা যা থিওরি যা যা ম্যাথ সবই করা শেষ। আজকে আমরা কিছু সিকিউ রিলেটেড প্রবলেম সলভ করব, ঘতে আসা স্পেশালি ম্যাথমেটিক্যাল বা থিওরিটিক্যাল কিছু জিনিস স্পেশাল থাকে যেগুলো পরীক্ষায় অনেক আসে, বোর্ডে বা বিভিন্ন কলেজে, অনেক সময় কলেজের টেস্ট পরীক্ষায় বা অনেক সময় বোর্ড পরীক্ষায়। এই জিনিসপাতিগুলো নিয়ে আজকে আমরা একটু দেখবো। সো সিকিউ সলভিং ক্লাসটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট কলেজের পরীক্ষাগুলো ফেস করার জন্য, বোর্ড পরীক্ষা ফেস করার জন্য। এবং এই প্রবলেমগুলো সলভ করার যে কনসেপ্ট, যে টেকনিক, দ্য ওয়ে উই সলভ দিস প্রবলেমস, এই টেকনিকগুলো, এই সলভের প্রসিজারগুলো আমাদের কিন্তু শুধু বোর্ড পরীক্ষাতেই না, কলেজের পরীক্ষাতে না, পরবর্তী অ্যাডমিশনেও কিন্তু আমাদেরকে হেল্প করে। তো আমাদের প্রথম যেই প্রবলেমটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2019-এ আসা একটা ভালো অঙ্ক। এখানে একটা দেখা যাচ্ছে আয়তকার তারকুণ্ডলী আছে, এই যে পি কিউ আর এস, একটা আয়তকার তারকুণ্ডলী। তো পি কিউ আর এস এগুলো কতটুকু করে, 0.1 মিটার করে এই জিনিসটা বলে দিছে। আর এগুলো হচ্ছে 0.05 মিটার করে। বেটার হয় এগুলো একটু চিত্রের মধ্যে লিখে ফেললে। সো এইগুলো হচ্ছে 0.05 মিটার, আর এগুলো হচ্ছে 0.1 মিটার। আচ্ছা, তারপর বলছে যে প্রবাহ মাত্রা, কারেন্ট দেওয়া আছে হচ্ছে 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার দিয়ে দিছে। চৌম্বক ক্ষেত্র বি দিয়ে দিছে 0.2 টেসলা, এবং বিটা আমি এখানে লিখে ফেলতেছি 0.2 টেসলা। এখন বলতে পারেন ভাই এগুলো তো অলরেডি কোশ্চেনে দেওয়াই আছে, কেন আপনি আলাদা করে লিখতেছেন? লিখতেছি সো দ্যাট আমার মাথায় ডাটাগুলো সেট হয়। বলছে কি আয়তকার কয়েলটি চৌম্বক মোমেন্ট কত। সো চৌম্বক মোমেন্ট আমরা যদি একটু খেয়াল করি, যখন চ্যাপ্টারে থিওরি পড়ছিলাম চুম্বক মোমেন্টকে সাধারণত এম দ্বারা প্রকাশ করা হয়, কোনো কোনো জায়গায় এটাকে মিউ দ্বারা প্রকাশ করছে, এটার সূত্র হচ্ছে এন আই এ, তাই তো? তো আমরা জাস্ট মানটা বের করব, বা এখানে যেহেতু স্পেসিফিক্যালি বলে নাই যে মোমেন্টের মান বের করো, তো আমাদের মান দিক দুইটা বের করাটাই উচিত আসলে। তো আমরা যদি শুধু মান বের করি, এন কত, এন এখানে কি পাক সংখ্যা দেওয়া আছে? হ্যাঁ, পাক সংখ্যা দেওয়া আছে, এন কত 50 ইন্টু আই, কারেন্ট কত দেওয়া 1, এরিয়া, এরিয়া কি এই লুপের এরিয়া, লুপের এরিয়া কত, দৈর্ঘ্য 0.1, প্রস্থ 0.05, গুণ করলে যেটা আসে অত, এককটা কি হবে, এককটা হবে কারেন্টের একক ইন্টু এরিয়ার একক, দ্যাট মিনস অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। তো আমরা একটু গুণ করি, 50 ইন্টু 0.1 ইন্টু 0.05, তো এটা চলে আসে 0.25, 0.25। এন এর তো কোনো একক নেই, জাস্ট পাক সংখ্যা, কারেন্টের একক অ্যাম্পিয়ার, এরিয়ার একক মিটার স্কোয়ার। তো এইটা হচ্ছে আমার অ্যান্সার, মানে এটা হচ্ছে মানটা। আর দিক কোন দিকে, দিক, দিকটা হচ্ছে খেয়াল করেন, আমরা বলছিলাম যে এরিয়ার দিক যেটা সেটাই হচ্ছে আমাদের চুম্বক মোমেন্টের দিক। এরিয়ার দিক কি, কারেন্টের দিকে যদি ডান হাতে 4টা আঙ্গুলকে ঘোরাই তাহলে বুড়ো আঙ্গুলটা তলকে ভেদ করে ভিতরে ঢুকতেছে, দ্যাট মিনস এরিয়ার দিক হচ্ছে ক্রস। তো এই দুইটাই কিন্তু আমাদের কম্বাইন্ড অ্যান্সার, মানও লাগবে দিকও লাগবে। ডান, গ শেষ। এবার আসি ঘতে। আয়তকার কয়েলটি সমান সংখ্যক পাক বিশিষ্ট বৃত্তাকার কয়েলে পরিণত করা হলে টর্কের মান বাড়বে কিনা ব্যাখ্যা করতে বলছে। তো আমরা ফার্স্টে যেটা করব, এটা একটা ভালো কনসেপচুয়াল প্রবলেম। দেখেন বলছে কি সমান সংখ্যক পাক বিশিষ্ট, এই কথাটা ইম্পর্টেন্ট। আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমরা যদিও দেখতেছি একটা আয়তক্ষেত্র, বাট এরকম আসলে 50টা আয়তক্ষেত্র আছে, মানে 50টা আয়তক্ষেত্র বলতে এরকম একটা তার না, দুইটা, তিনটা, চারটা, এরকম 50 বার পাক দেওয়া আছে। তো আমাদেরকে করতে হবে কি আয়তকার তারকুণ্ডলীটাকে বৃত্তাকার তারকুণ্ডলীতে কনভার্ট করতে হবে, এবং ওইখানেও 50 বার বৃত্তাকার এরকম তারকুণ্ডলী হইতে হবে, বা 50টা এরকম পাক থাকা লাগবে বৃত্তের। তার মানে বোঝা যাচ্ছে একটা আমার আয়তক্ষেত্রের যে কি বলবো, একটা আয়তক্ষেত্রের যে পরিসীমা, দ্যাট মিনস 2 × L + B, একটা আয়তক্ষেত্রের যে পরিসীমা সেটাই কি হবে, একটা বৃত্তের পরিধি হবে। একটা আয়তক্ষেত্রের যে পরিসীমা সেটার মান এবং একটা বৃত্তের পরিধির মান সমান হবে। অর্থাৎ এই আয়তক্ষেত্রগুলোকে বৃত্ততে কনভার্ট করব, যতটা আয়তক্ষেত্র ততটা বৃত্ত। সো প্রত্যেকটা আয়তক্ষেত্রের পরিসীমা ইকুয়ালস টু প্রত্যেকটা বৃত্তের পরিধি। এখন আমরা এখান থেকে আসেন তাহলে বের করে ফেলি, 2 × L + B কত, 0.1 + 0.05, টোয়াইস পাই ইন্টু আর। এখান থেকে কি হবে, আমাদের রেডিয়াসটা কত বের হয়ে যাবে। সো 2 কাটাকাটি চলে যাবে, তাহলে এখান থেকে আমরা আর এর ভ্যালু কত বের করে ফেলতে পারবো, দেখি কত আসে। তো
0.0477 এত মিটার। এসআই একক, তো মিটারটা আমি বসাই দিলাম এবং অ্যান্সারটাকে আমি এতে সেভ করে রাখলাম। ওকে, এবার বলছে কি টর্কের মান বাড়বে কিনা। তো ইনিশিয়ালি টর্ক আমরা ফার্স্টে বের করব। ফার্স্ট কেস আমরা বোর্ডটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলবো, যেন আমরা দুইটা কেস নিয়ে আলাদাভাবে ডিসকাস করতে পারি বা স্টাডি করতে পারি। ফার্স্ট কেস আমাদের টর্কের মান কত? টর্ক হচ্ছে এন আই এ বি সাইন থিটা, তাই না? সো আমরা যদি এন বের করি, এন ছিল কত 50, আই ছিল কত 1 অ্যাম্পিয়ার, এরিয়া কত ছিল, একটা আয়তক্ষেত্রের এরিয়া, প্রথমে আমরা আয়তক্ষেত্রের জন্য কাজ করছি 0.1 ইন্টু 0.05 ইন্টু বি, ম্যাগনেটিক ফিল্ড কত ছিল 0.2 টেসলা, এবং সাইন থিটা, এটা কত ডিগ্রি হবে খেয়াল করে দেখেন। এরিয়ার দিক তো তলকে ভেদ করে ভেতরের দিকে, আর ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এই দিকে, তাহলে এরিয়ার দিক হচ্ছে ক্রস, ম্যাগনেটিক ফিল্ডের দিক হচ্ছে এই দিকে, অন্তর্গত কোণ 90 ডিগ্রি, সো 90। তাহলে এখান থেকে আমরা টর্কের মান পাবো 50 ইন্টু 1 ইন্টু 0.1 0.05 ইন্টু 0.2 ইন্টু 1। সো আমাদের অ্যান্সার চলে আসছে 0.05, এবং টর্কের একক আমরা জানি নিউটন মিটার, সবই যেহেতু এসআই একক, তো আমি ডিরেক্টলি এটা ইউজ করতে পারি। তাহলে আমরা এইটাও করে ফেললাম। এবার আসি সেকেন্ড কেস। সেকেন্ড কেসে আমরা দেখব কি ঘটে আমাদের ভাগ্যে। সেকেন্ড কেসে আমরা যেটা করেছি একমাত্র চেঞ্জ, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা আচ্ছা এখানে একটা জিনিস একটু বলে রাখি, এটা তো আমরা মান বের করছি, শুধু দিকটা উল্লেখ করিনি, জাস্ট মান দিয়ে কম্পেয়ার করব। সেকেন্ড ক্ষেত্রে আমরা জাস্ট আয়তক্ষেত্রটাকে বৃত্ততে কনভার্ট করে ফেলছি। তো আমরা যদি এটাকে টাউ প্রাইম বলি, টাউ প্রাইম কত আসবে, এন আই এ প্রাইম, এরিয়াটা চেঞ্জ হয়ে যাবে বি সাইন থিটা, বাদ বাকি সবই কিন্তু সেম রয়ে গেছে। তো 50 সেম, কারেন্ট সেম, জাস্ট এরিয়াটা কত, পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর কত ছিল, আর 0.0477, 0.0477 তার স্কোয়ার ইন্টু বি, বি তো আমরা দেখলাম 0.2 টেসলা ইন্টু এখানেও সাইন 90, কারণ দেখেন এখানেও যখন আপনি বৃত্ততে কনভার্ট করবেন একইভাবে তারটা এভাবে কারেন্ট যাচ্ছে, তো এদিক দিয়ে এরিয়ার দিক, এদিক দিয়ে বি এর দিক, অন্তর্গত কোণ 90 ডিগ্রি। তো এখান থেকে দেখি কত আসে। তো 50 ইন্টু পাই ইন্টু এ স্কোয়ার ইন্টু 0.2, তো এখানে চলে আসছে 0.0716 এত নিউটন মিটার। তাহলে এই দুইটাকে যদি কম্পেয়ার করি, তাহলে এই দুইটার মধ্যে কম্পেয়ার করলে কি আসতেছে, টাউ প্রাইম, আমরা কম্পেয়ার করলে পাচ্ছি টাউ প্রাইম গ্রেটার দেন টাউ। তাহলে টর্কের মান বাড়বে কিনা, অতএব টর্ক বাড়বে। আমাদের আগে তুলনায় টর্ক বেড়ে গেছে, এটাই জানতে চাচ্ছিল বাড়বে কি কমবে, আমরা দেখলাম বাড়বে। তো আমাদের এই সিকিউটা ডান, গ ঘ দুইটাই শেষ করে ফেললাম। এবার চলেন সিলেট বোর্ড 2019-এ আসা একটা প্রবলেম। আচ্ছা, এখন অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া আমরা আছি 2025-এ, মানে যে যদিও আপনার 26 ব্যাচ, 25 সালে সেকেন্ড ইয়ার পড়তেছেন, তো আমরা তো বোর্ডের কোশ্চেন করলে 24, 23, 22 এরকম কোনো কোশ্চেন করলে সেটা বেশি লজিক্যাল ছিল, আমরা 19 সালের কোশ্চেন কেন দেখতেছি, বিকজ ওই যে 20, 21, 22, 23, 24 এই বছরগুলোতে তো আসলে আমাদের ওইভাবে পরীক্ষা হয় নাই, অর্থাৎ শর্ট সিলেবাসের মধ্যে এই চ্যাপ্টারগুলো ছিল না। এই লাস্ট হচ্ছে 19 ব্যাচের মানুষজনই হচ্ছে এই চ্যাপ্টারের কোশ্চেন গুলা ফুললি পাইছে, অর্থাৎ বোর্ড পরীক্ষা দিছে, এগুলোর উপর অ্যাডমিশন দিছে। দ্যাটস ওয়াই ভালো ভালো কোশ্চেন যা আছে সবই 19 সাল থেকে আমদানি করা, এই কারণে আপনার 19 সালের কোশ্চেন গুলোই দেখতেছেন। তো আমাদেরকে এবার বলছে উদ্দীপকীয় ব্যবস্থায় পি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান কত। তাহলে এখানে পি বিন্দুটা কোথায় আছে, যে এইখানে এই জায়গাটায় আছে পি বিন্দু আছে। তো প্রত্যেকটা ধাতব তারের মধ্যে দিয়ে উদ্দীপক অনুসারে তড়িৎ প্রবাহিত হচ্ছে I1 I2 সবগুলো 1 অ্যাম্পিয়ার করে। তো প্রথম কেসটা পি তো এখানে নেই, জাস্ট এই কেসটা, তো এই তারের উপর একটা বিন্দু হচ্ছে পি বিন্দু। সো জিজ্ঞেস করছে যে আপনার এই দূরত্বগুলো যদি 0.5 হয়, প্রত্যেকটা তারের দৈর্ঘ্য 10 মিটার হয়, তাহলে পি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান কত। খেয়াল করে দেখেন, এই তারের মধ্যে কারেন্ট যাওয়ার কারণে এখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, বাট এই তারের নিজস্ব কারেন্টের কারণে কিন্তু তারের উপর কোনো বিন্দুতে কোনো চৌম্বক ক্ষেত্র হয় না। তাহলে I2 কারেন্টের কারণে তারের উপর পি বিন্দুতে কোনো চৌম্বক ক্ষেত্র হবে না, পি বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে এটা শুধুমাত্র I1 কারেন্টের কারণে তৈরি হয়েছে। তো এবার আসেন আমরা সলিউশনে যাই।
সলিউশনে যদি যাই তাহলে আমরা বি জানি একটা লম্বা তারের ক্ষেত্রে মিউ নট আই ডিভাইডেড বাই টুয়াইস পাই এ। যদিও এটা অসীম দৈর্ঘ্যের তারের জন্য খাটে, কিন্তু এখানে যদি এটা অসীম দৈর্ঘ্যের তারের জন্য খাটে, আমরা সসীম দৈর্ঘ্যে এটা ইউজ করে ফেলতেছি। কেন ইউজ করতেছি? বিকজ আমাকে এখানে বলা নাই যে পি বিন্দুটি স্পেসিফিক্যালি কোন জায়গায়। তো ওইরকম স্পেসিফিক্যালি বলা না থাকলে আমরা সাধারণত তারটাকে সসীম হইলেও অসীম চিন্তা করে কাজ করে ফেলি আর কি। সো এখানে মিউ নট আই, আইটা কি হবে? আই ওয়ানের কারণে এটা তৈরি হয়েছে। সো আমি প্রথমে আপাতত না দিই, আমাকে বিপি যেহেতু বের করতে বলছে, বিপি মিউ নট কোন তারের কারণে হয়েছে? আই ওয়ান তারের কারেন্টের কারণে এখানে তৈরি হয়েছে টুয়াইস পাই। দূরত্বটা কত? ডি ওয়ান হচ্ছে ডিস্টেন্সটা। সো আমরা এখানে তাহলে মানটা বসাই দিই 4 পাই 10⁻⁻7 ইন্টু আই ওয়ান কত ছিল? 1 এম্পিয়ার ডিভাইডেড বাই টুয়াইস পাই ইন্টু ডি ওয়ানটা কত? ডি ওয়ান হচ্ছে 0.5। তাইলে আমরা এখান থেকে পাচ্ছি কি? এখান থেকে আমরা এইটা পাচ্ছি, সো উপরে 4 যাচ্ছে, দ্যাট মিনস 4 ইন্টু 10⁻⁻7 এত টেসলা। ওকে, এই হচ্ছে আমাদের মান। তাহলে আমরা ফার্স্টে চুম্বক ক্ষেত্রের মান কত এটা বের করে ফেললাম। এবার আসেন পরের অঙ্কতে যাই। ব্যবস্থা এ এবং ব্যবস্থা বি এর তারগুলোর মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি হবে কিনা। তো এইটা আসলে আমরা আলাদা করে বলার তেমন কিছু নাই। সো ব্যবস্থা এতে কি সেম ডিরেকশন, তো আমরা এভাবে বলতে পারি ব্যবস্থা এ কারেন্ট সেম ডিরেকশনে, তাই না? দুইটা তার কারেন্ট সেম ডিরেকশনে। পরস্পর আকর্ষণ বল, পরস্পর আকর্ষণ বল। কারণ আমরা দেখে আসছিলাম যে এটা আমাদের সম্ভবত লেকচার 3 বা 4 এর দিকে ছিল, দুটি সমান্তরাল সরল পরিবাহী যদি একই দিকে কারেন্ট ফ্লো হয়, একটা আরেকটাকে কি করে? আকর্ষণ করে নিজের দিকে। তাহলে এটা যেহেতু একই ডিরেকশনে কারেন্ট যাচ্ছে, সো বোঝাই যাচ্ছে এটা কি, তারা পরস্পরকে আকর্ষণ করবে। আর ব্যবস্থা বিতে যদি আমরা আসি, ব্যবস্থা বিতে কি হচ্ছে? একটা কারেন্ট যাচ্ছে উপরের দিকে আর একটা কারেন্ট যাচ্ছে নিচের দিকে, তার মানে পরস্পর কি করবে? আকর্ষণের জায়গায় বিকর্ষণ করে। এই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। সো এখানে জাস্ট একটু জিনিসটা চাইলে ব্যাখ্যা করে দিতে পারেন যে ভাই এই দিকে কারেন্ট যাচ্ছে, ফলে এখানে ভিতরের দিকে চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, চুম্বক ক্ষেত্র এইদিকে, কারেন্ট এদিকে, এন আই এল ক্রস বি এই দিকে আসে, মানে এইটা এই দিকে ধাক্কা খাচ্ছে, আবার এইটা যখন এইদিকে যাবে বাইরের দিকে চুম্বক ক্ষেত্র তৈরি হবে, চুম্বক ক্ষেত্র বাইরের দিকে, ওইটা এইদিকে, সো এন আই এল ক্রস বি এই দিকে, তাহলে এইটা এইদিকে এইটা এইদিকে পরস্পরের দিকে ধাক্কা খাচ্ছে, আর ওইখানে ঘটনাটা উল্টাভাবে ঘটে। সো প্রসিজারটা চাইলে ব্যাখ্যা করে বলে দিতে পারেন। এটাই হচ্ছে তারা চাইছে যে পার্থক্য হবে কিনা। ওকে, এবার আমরা যাচ্ছি আরেকটা সুন্দর প্রশ্ন, এটা সিবো রাবো কুবো অনেক জায়গায় আসছে। তো যাবো, সরি যাবো নাই, সিবো রাবো কুবো অনেকগুলো জায়গায় এটা আসছে। আমরা ফার্স্টে গ নাম্বারটা প্রশ্নটা একটু দেখি। পি বিন্দুতে লব্ধি চুম্বক ক্ষেত্রের মান কত? তো এখানে বলতেছে যে এইটা একটা তার এ তার, আর ওইটা আরেকটা তার বি তার। তো বলছে তা বি তারকে এ তারের উপর অন্তরিত খুঁটি দ্বারা এত ব্যবধানে পৃথক করে স্থাপন করা হয়েছে। তো এইটা একটা অন্তরিত খুঁটি, এইটা একটা অন্তরিত, অন্তরিত মানে হচ্ছে ইনসুলেটেড, মানে হচ্ছে ধরেন খুঁটি বলতে কি বোঝায়? ধরেন আপনি একটা কাঠের টুকরা, কাঠের টুকরাকে দুইটার মাঝখানে এরকম দিলেন যেন হচ্ছে এইটা থেকে উপরে এটা হচ্ছে ভার এই কাঠের টুকরাটার উপর দাঁড়ায় থাকতে পারে। তো দুই দিকে দুইটা কাঠের টুকরা দিছেন, বা দুই দিকে দুইটা প্লাস্টিকের টুকরা দিছেন, একটা তার নিচে আছে ওইটার উপরে প্লাস্টিকের টুকরা দিয়ে আরেকটা তারকে এরকম ঝুলায় রাখছেন। তো এটা 20 অ্যাম্পিয়ার আর এটা হচ্ছে 15 অ্যাম্পিয়ার কারেন্ট, অপোজিট দিকে যায়, মাঝখানে ডিসটেন্স 10 সেন্টিমিটার, পি বিন্দু হচ্ছে ঠিক মাঝখানে আছে। আর একটা জিনিস তাহলে বলতে কি পি বিন্দুতে লব্ধি চুম্বক ক্ষেত্রের মান কত? তো আসেন আমরা সলিউশনে যাই। সলিউশনের ক্ষেত্রে আসেন আমরা যখন পি বিন্দুতে লব্ধি চুম্বক ক্ষেত্র বের করব, এ তারের আমরা টোটাল চুম্বক ক্ষেত্র যদি বের করি বিপি, খেয়াল করেন এ তার এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, ডান হাত নিচি, তাহলে বুড়া আঙ্গুলটা যদি আমি কারেন্টের দিকে ধরি, পি বিন্দু হচ্ছে বাইরের দিকে আসতেছে, তাহলে আমরা বুঝলাম যে বি এ, পি বিন্দুতে বি এ এটা হচ্ছে বাইরের দিকে। আবার আমি যদি 15 অ্যাম্পিয়ারের কারেন্টের দিকে বুড়ো আঙ্গুলটা ধরি, তাহলে কি এই বাকি চারটা আঙ্গুল বাইরের দিকে আসতেছে, তাহলে আমরা বুঝতেছি যে বি তারের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড আসবে সেটাও কি বাইরের দিকে। তো দুইটাই বাইরের দিকে যেহেতু, দুইটাই বাইরের দিকে যেহেতু, তাহলে কি তারা একই দিকে কাজ করতেছে, তাহলে আমরা এটা বলতে পারি বি এ প্লাস বিবি, কারণ দুইটা ডিরেকশন হচ্ছে একদম সেম দিকে। এখন আমরা যদি ডিস্টেন্স হিসাব করি, আমরা জানি যে মিউ নট আই ডিভাইডেড বাই টুয়াইস পাই এ এটা থাকে, তাই তো, প্লাস মিউ নট আই ডিভাইডেড বাই টুয়াইস পাই এ।
তো আমাদের ডিস্টেন্স গুলা ধরলাম এটা হচ্ছে 1, এটা 1, এটা 2, এটা 2। তাহলে প্রথমে আমরা এ তারের জন্য চিন্তা করি। এ তারের ক্ষেত্রে আমরা মিউ নট বাই 2 পাই কম হতে পারি। মিউ নট বাই 2 পাই এটা করলে কত হয়? 2 × 10⁻⁷, তাই না? 2, বা আমি ডিরেক্টলি না লিখি, মিউ নট কত? 4 পাই 10⁻⁻7 ডিভাইডেড বাই 2 পাই। এবার আসেন I1 বাই A1। I1 কত? 20 অ্যাম্পিয়ার। A1 এই যদি টোটালটা 10 সেন্টিমিটার হয় তাহলে তার অর্ধেক কত হবে? 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার মানে 0.05 প্লাস I2 কত অ্যাম্পিয়ার? 15 অ্যাম্পিয়ার। ডিস্টেন্স কত? এক্স্যাক্টলি সেম, 0.05। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, এটা কাটাকাটি করলে কত হয়? 2 হয়। তাহলে 2 বাই 0.05 ইন্টু 10⁻⁻7 ইন্টু 20 আর 15 যোগ করলে 35 হয়। এত কত টেসলা হবে, এককটা টেসলা। তো এখান থেকে দেখি কত আসে। 2 × 35 10⁻⁻7.05, এই 0.05। ওকে, তাহলে আমার অ্যান্সারটা আসতেছে হচ্ছে যে 1.4 10⁻⁻1 2 3 4 এত টেসলা। এই তো, তাহলে আমরা চৌম্বক ক্ষেত্রের মান কত বের টের করে ফেললাম। ঠিক আছে, তাহলে আমার এ তার বরাবর এবং বি তার বরাবর যে কারেন্ট যাচ্ছে, এই কারেন্টগুলোর কারণে মাঝখানের একটা বিন্দু পি বিন্দুতে কতটুকু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এটা বের করে ফেললাম। ওকে, সো এর পরে যে প্রবলেমটা, এই প্রবলেমটা খুবই সুন্দর, খুবই লজিক্যাল, চিন্তা করে সলভ করার মতো একটা প্রবলেম। দ্যাটস এটা এতগুলো বোর্ডে আসছিল 2018 সালে, এবং 2018 সালে আসা ফিজিক্স কোশ্চেন ভয়াবহ ছিল। আমি এইচএসসি 26 ব্যাচকে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই টেস্ট পেপার যদি কারো কাছে থাকে বা বড় ভাইদের থেকে জোগাড় করে হইলেও 2018 সালের ফুল বোর্ড কোশ্চেনের যে সেটটা এটা একটু দেখবেন। চ্যাপ্টার মানে ফিজিক্স সেকেন্ড পেপার স্পেসিফিক্যালি, ফার্স্ট পেপারটা মেবি অত কঠিন হয়নি বা স্ট্যান্ডার্ড ছিল। ফিজিক্স সেকেন্ড পেপার 2018 সালের বোর্ড পরীক্ষার কোশ্চেনটা অবশ্যই দেখা উচিত। তখন কি সবগুলা বোর্ডে সেম কোশ্চেন ছিল কিনা আমি শিওর না। যদি সেম না হয়ে থাকে অ্যাটলিস্ট ঢাকা বোর্ডের কোশ্চেনটা দেখেন, খুবই চিন্তা ভাবনা করার মতো কোশ্চেন ছিল এবং বেশ ভালো টাফ ছিল, এবং ওইখান থেকে অনেক কিছু শিখার আছে। সো এই কোশ্চেনটা আমরা দেখি কি বলতেছে। অন্তর খুঁটি সরিয়ে নিলে, মানে এই যে এখানে একটা দুইটা খুঁটির উপর ভার করে বি তারটা একটু হাইটে দাঁড়ায় ছিল, এ তারটা তো ধরেন মাটিতে আছে ধরলাম, কিন্তু বি তারটা একটু শূন্যে ভাসা তো আর সম্ভব না, কিছুর উপর ভার করে সে দাঁড়ায় থাকবে। এই দুইটা অন্তরক খুঁটি বা ইনসুলেটর খুঁটির উপর দাঁড়ায় ছিল। এখন এই দুইটারে সরাই ফেলছি, সরাই ফেলে কি এটা ওজনের কারণে ঠাস করে পড়ে যাওয়ার কথা, কিন্তু বলছে যে শূন্যে ভাসবে কিনা, ওজনের কারণে পড়ে না যেয়ে শূন্যে ভাসবে কিনা টেস্ট করতে। এখন আমরা জানি যে যদি দুইটা সমান্তরাল তার পরস্পর বিপরীত দিকে কারেন্ট যায়, একটা এই দিকে যাচ্ছে তার একটা উল্টো দিকে যাচ্ছে, তাহলে তারা পরস্পরকে কি বিকর্ষণ করে। তাহলে এই তারটা কি বিকর্ষিত হবে উপরের দিকে, অর্থাৎ একটা ম্যাগনেটিক রিপালশন ফোর্স বা চৌম্বক বিকর্ষণ বলে সে ধাক্কা খাবে। তো আমরা এই জিনিসটা কিন্তু জানি যে একটা তার প্রতি একক দৈর্ঘ্যে কতটুকু চৌম্বক বল দ্বারা ধাক্কা খায়। দুটি সমান্তরাল সরল পরিবাহী যেটা ডিস্টেন্সে থাকে, তাহলে একটা এটাকে কতটুকু জোরে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে, সেইটার মান প্রতি একক দৈর্ঘ্যে কত ছিল? মিউ নট I1 I2 ডিভাইডেড বাই টুয়াইস পাই এ, এইটুকু ছিল। সো আমরা এখানে জানি মিউ নট বাই 2 পাই এটা কত হয়? 2 × 10⁻⁻7। I1 I2 20 আর 15, 20 আর 15 ডিভাইডেড বাই এ, 2 পাই তো অলরেডি লিখে ফেলছি। এ কত? এ হচ্ছে আমাদের ডিস্টেন্স ছিল 0.1 মিটার বা 10 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো কত আসে অ্যান্সারটা। বিশ ইন্টু 15/0.1। সো আমরা এখান থেকে দেখতেছি 6 × 10⁻⁻4 এত নিউটন পার মিটার। তো প্রতি একক দৈর্ঘ্যে উপরের দিকে এই পরিমাণ হচ্ছে চৌম্বক বল দ্বারা ধাক্কা খাইছে। আচ্ছা, এবার আসেন আমরা দেখি যে ওজন বল। সো ওজন বল প্রতি একক দৈর্ঘ্যে ওজন বলটা যদি বের করি তাহলে M/L ইন্টু জি। তো প্রতি একক দৈর্ঘ্যে ভর দেওয়া আছে, দেখেন প্রতি একক দৈর্ঘ্যে ভর হচ্ছে 0.06 0.06122 গ্রাম বলছে। দেখেন গ্রাম মানে 10⁻³
কেজিতে নিতে হবে এসআই একক ইন্টু জি এর মান 9.8 এত নিউটন পার মিটার। তাহলে আমি একটু দেখি 0.06122 10⁻³ ইন্টু 9.8। ওকে, তাহলে 5.99 10⁻⁻⁴ 5.99 ইন্টু 10⁻⁻⁴ আমি কি ভুল করলাম? 5.99 10⁻⁻⁴ এত নিউটন পার মিটার। তাহলে বি তারের একক দৈর্ঘ্যের ভর দেওয়া আছে, আর হচ্ছে যে এই তার কি জানি বলে, এ আর বি তার, তাদের মাঝখানে যে বিকর্ষণ বলটা বি তারের উপর প্রতি একক দৈর্ঘ্যে বিকর্ষণ বল, সেটার মান আমরা বের করলাম 6 10⁻⁴ এবং ওজন বল আমরা বের করলাম 5.99 10⁻⁴। তাহলে যেহেতু ওজন বলটা যতটুকু বলে তাকে ধাক্কা মারতেছে, মানে এটা যদি আমি এভাবে আঁকি দিয়ে, এইদিকে ওজন বলটা তাকে ধাক্কা মারতেছে, আর হচ্ছে যে কি জানি বলে আমাদের বিকর্ষণ বলটা তাকে উপরের দিকে ধাক্কা মারতেছে। তাহলে ওজনের থেকে যেহেতু বিকর্ষণ বলটা বেশি, এফ এম বাই এল গ্রেটার দ্যান ডাব্লিউ বাই এল, অতএব শূন্যে ভাসবে। যদি আমার ওজনটা বেশি আসতো তাহলে ওজনের কারণে সে নিচে পড়ে যেত, কিন্তু যেহেতু ওজনটা বেশি না, ওজনটার তুলনায় এফ এম বাই এলটা হচ্ছে বেশি, তার মানে সে উপরের দিকে শূন্যে ভাসতে পারবে। ওকে, তো আমরা সুন্দর অনেকগুলো প্রবলেম দেখলাম, এখন ছোট্ট একটা বিরতি।
তো আমরা বিরতির পর আবারও আরেকটা সিকিউ নিয়ে ক্লাস শুরু করতেছি। তো এবার সিকিউটা হচ্ছে সিলেট ক্যাডেট কলেজে আসা, এবং এটাও একটা ভালো প্রবলেম। আমরা একটু দেখি কি বলছে। ফার্স্টে কোশ্চেনটার দিকে খেয়াল করবো, গতে কি চাইছে। সরু তার তৈরির পর যখন এটি চৌম্বক ক্ষেত্রে রাখা হয় তখন এর উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। দ্যাট মিনস একটা কারেন্টের তার আছে, এটাকে ম্যাগনেটিক ফিল্ডের উপর রাখতে হবে। সো আমরা জানি যে ম্যাগনেটিক ফিল্ডের উপর যখন একটা কারেন্টের তারকে রাখা হয় তখন এফ ইকস টু এন আই এল ক্রস বি, এরকম একটা বল, চুম্বক বল তারটার উপর প্রযুক্ত হয়। তো এখন আমরা ওইটাই বের করব। তার আগে একটা কিছু উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে কি কি বলছে এবার আমরা একটু খেয়াল করি। একদল শিক্ষার্থীকে এতটা পাক বিশিষ্ট, তার মানে এই এত বড়, তার মানে এন দেওয়া আছে, 5 সেন্টিমিটার ব্যাসার্ধের রেডিয়াস দেওয়া আছে, এত অ্যাম্পিয়ার কারেন্ট দেওয়া আছে, তড়িৎ প্রবাহিত করতে বলা হলো, এবং তারপর ওই কুণ্ডলী কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, তার কুণ্ডলীকে প্রসারিত করে একটি সরু তার বানিয়ে তার মধ্যে দিয়ে ওই পরিমাণ তড়িৎ প্রবাহিত করলে এবং কুণ্ডলীর ব্যাসার্ধের সমান দূরত্বে বি এর মান নির্ণয় করা হলো। এমতাবস্থায় প্রবাহ ধ্রুব রেখে পরিবাহীটিকে এতটুকু মানের চুম্বকক্ষেত্রের সাথে লম্বভাবে স্থাপন করা হলো। তার মানে সিনারিওটা কিরকম, একটা সরু তার আছে, ধরেন এই হচ্ছে সেই সরু তারটা, আর এখানে হচ্ছে লম্বভাবে চৌম্বক ক্ষেত্র আছে, এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এই এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আছে, এইভাবে আছে, ঠিক আছে। আচ্ছা, তো ম্যাগনেটিক ফিল্ড বি এর মান কত? বি এর মান হচ্ছে 5 টেসলা। আর এই তারটা হচ্ছে লম্বভাবে স্থাপন করা আছে, দ্যাট মিনস অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এটার মধ্যে দিয়ে কতটুক কারেন্ট যাচ্ছে আই দেওয়া আছে, আই হচ্ছে তড়িৎ প্রবাহ হচ্ছে, তাই না? তড়িৎ প্রবাহ হচ্ছে 20 অ্যাম্পিয়ার, দ্যাট মিনস দিস ইজ 20 অ্যাম্পিয়ার। চৌম্বকীতে রাখা হয় তখন এর উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। তো আমরা জানি চৌম্বক বল এফ ইজ ইকুয়ালস টু এন আই এল বি সাইন থিটা। সো এখানে এন, আমরা কি বলছি যে 500টা পাক বিশিষ্ট তারকুণ্ডলী ছিল, ওইটাকে কি বানানো হয়েছে? বলছে তারকুণ্ডলী প্রসারিত করে একটি সরু তার বানাইছে, একটা সরু তার বানানো হয়েছে। তাহলে এখানে আমরা ছোট্ট করে এই কথাটা কি বলে ফেলতে পারি যে ভাই আমাদের এই যে তারকুণ্ডলী ছিল 500টা, প্রতিটার পরিধি কত ছিল? 2 পাই আর, বৃত্তাকার যেহেতু, এইটুকু মিলে একটা সরু তার তৈরি করা হয়েছে, সেটাই কি ওইটার দৈর্ঘ্য হবে। তার মানে এল ইজ ইকুয়ালস টু কত? 500 ইন্টু টোয়াইস পাই ইন্টু আর। আর কত ছিল ভাইয়া? 5 সেন্টিমিটার, 5 × 10⁻², এত মিটার। তাহলে এখান থেকে আমরা এল পেয়ে যাচ্ছি। তো 500 ইন্টু 5 × 10⁻² ইন্টু পাই, ওকে, সো 25 পাই, এইটুকু আমরা পেলাম। আপাতত এইটার উপরই আমাদেরকে কাজ করতে হবে। তো এবার এন, আমার তো পুরো জিনিসটা একটা পাক বানানো হয়েছে, এন হচ্ছে 1। আই আমরা কতটুক জানলাম? 20 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করা হচ্ছে। তারপর এল, এইটার দৈর্ঘ্য আমি পেয়েছি হচ্ছে 25 পাই। বি চৌম্বক ক্ষেত্রের মান 5 টেসলা, এবং অ্যাঙ্গেলটা দেওয়া আছে সাইন 90 ডিগ্রি। তাহলে এখান থেকে রেজাল্ট বের হয়ে যাবে, 25 আছে, 20 লাগবে, আর 5 লাগবে, ইন্টু 1 লাগবে। সো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আমার বলটা 7853.98 98 এত নিউটন। তাহলে আমি বলটার মান পেলাম। তো জাস্ট বলের মান বের করতে বলছে, যদি শুধু বল বের করতে বলতো আমরা দিক সহ বলতাম, শুধু মান বের করতে বলছে, দ্যাটস ওয়াই দিক আর আমাদের এখন দরকার হবে না। আমরা তাহলে বের করে ফেললাম যে এই তারটাকে, এটা লেন্থ ফার্স্টে বের করছি, এটার ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রিতে আছে, সবকিছুর মান দেওয়া আছে, এফ ইকুয়ালস টু এন আই এল বি সাইন থিটা। এন কেন 1? বিকজ পুরা 500টা তার কুণ্ডলীকে একটা তার কনভার্ট করা হয়েছে, মানে 500টা বৃত্ত মিলে একটা সোজা তার বানাইছে। এই হচ্ছে কাহিনী ছিল। তাহলে ক্যাডেট কলেজের আসা ঘ নাম্বার কোশ্চেনটা আমরা একটু দেখি। বলছে উদ্দীপকে কোন ঘটনার ক্ষেত্রে চুম্বক ক্ষেত্র বেশি হবে। তো প্রথম ঘটনা তো আমরা জানি 500টা পাক বিশিষ্ট একটা তারের বৃত্তাকার তার কুণ্ডলী ছিল, ওটার জন্য ফার্স্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হয়। তাহলে আমরা ফার্স্ট কেস আগে করি। তাহলে ফার্স্ট কেসে যখন আমি যাব, বি ইজ ইকুয়ালস টু কি, বৃত্তাকার তার একটা থাকলে তো মিউ নট আই বাই 2 আর, এন সংখ্যক পাক থাকলে এন মিউ নট আই ডিভাইডেড বাই 2 আর, এভাবে কাজ করে। সো এন কত ছিল? 500টা তার কুণ্ডলী ছিল। মিউ নট তো আমরা জানি
4 পাই 10 টু দি পাওয়ার -7, 4 পাই 10 টু দি পাওয়ার -7 ইন্টু আই, কারেন্ট যাচ্ছিল কত, 20 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছিল, ডিভাইডেড বাই 2R। এই তো নড়ে যাচ্ছে কেন, 2 ইন্টু আর, আর কত করে ছিল, 5 সেন্টিমিটার, দ্যাট মিনস 5 10 টু দি পাওয়ার -2। তাহলে এখান থেকে বের হবে, দেখি কত আসে। ইন্টু 20 ডিভাইডেড বাই 10 10 টু দি পাওয়ার -2। তো আমাদের এটা চলে আসছে, এটা হচ্ছে 0.1256 এত টেসলা। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে বের করে ফেললাম যে বৃত্তাকার তারের যে সেন্টার, ওই সেন্টারের ক্ষেত্রে কতটুকু চুম্বক ক্ষেত্র হয় সেটা বের করলাম। তো তারপরে কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বি নির্ণয় করতে বলা হলো, এটা আমরা নির্ণয় করে ফেললাম। তারকুণ্ডলীকে প্রসারিত করে একটি সরু তার বানিয়ে তার মধ্যে দিয়ে ওই পরিমাণ তড়িৎ প্রবাহ করলো, মানে সেকেন্ড কেসটা, তার অনেকগুলো তারকুণ্ডলীকে একটা সোজা তারে কনভার্ট করে ফেলছি, এবং কুণ্ডলীর ব্যাসার্ধ সমান দূরত্বে বি এর মান নির্ণয় করতে বললো। আচ্ছা, তাহলে সেকেন্ড কেসটা আমরা যেটা বলতে পারি, সেকেন্ড কেসটা কিরকম, প্রথম কেসটা তো এরকম ছিল, প্রথম কেসটা ছিল হচ্ছে এরকম যে অনেকগুলা বৃত্তাকার তারকুণ্ডলী আছে, মাঝখানে চৌম্বক ক্ষেত্র কত সেটা আমরা বের করছি, তাই না। এবার ধরেন এটাকে বি1 বলি, এটা হচ্ছে বি1, এটা আমরা বের করছি। আর পরের বারের কেস কি, পরের বারের কেস হচ্ছে এইরকম যে একটা অসীম দৈর্ঘ্যের তার আছে, অনেক অনেক বড় দৈর্ঘ্যের একটা তার আছে, ওইখান থেকে এই যে আর সমান দূরত্বে, আর কত, 5 সেন্টিমিটার সমান দূরত্বে ম্যাগনেটিক ফিল্ড কত, এটা হচ্ছে আমার কাছে চাচ্ছে। সো সেকেন্ড কেস আমরা বি2 বের করব, হ্যাঁ। সো ম্যাগনেটিক ফিল্ড বের করতে বলছে আমাদেরকে। এখন আমরা জানি এটা অসীম দৈর্ঘ্যের তারের জন্য একটা নির্দিষ্ট ডিস্টেন্সে চুম্বক ক্ষেত্রের মান কত, 2 পাই এ দ্বারা ভাগ হয়। তাহলে আমরা এই দুইটা কাটাকাটি করলে তো 2 10 টু দি পাওয়ার -7, মানে μ0/2 পাই, এটা হচ্ছে 2 10 -7। কারেন্ট কতটুক যাচ্ছিল বানিয়ে তার মধ্যে দিয়ে ওই পরিমাণ তড়িৎ প্রবাহ করলে, মানে আগের পরিমাণ তড়িৎ প্রবাহ 20 অ্যাম্পিয়ার যদি ফ্লো করি, নিচে তো এ থাকে শুধু, এটা 5 সেন্টিমিটার, আগের রেডিয়াসের সমান ডিস্টেন্সে চাইছে, তাহলে এখান থেকে আমার চলে আসবে যে কত টেসলা ম্যাগনেটিক ফিল্ড আসে। তাহলে আমার 2 10 টু দি পাওয়ার -7 ইন্টু 20 ডিভাইডেড বাই 5 10 টু দি পাওয়ার -2। সো আমার অ্যান্সারটা চলে আসে 0.00008 এত টেসলা, 4টা শূন্য তারপর 8। তাহলে আমার কি বি2, তাহলে আমাকে জিজ্ঞেস করছে কোন ঘটনার ক্ষেত্রে বি বেশি, যেহেতু বি1 গ্রেটার দেন বি2, আমরা তাহলে বলতে পারি প্রথম ঘটনায়, এই প্রথম ঘটনা কি লিখলাম, প্রথম ঘটনায় বি বেশি। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে আমরা সিলেট ক্যাডেট কলেজ এটা অলরেডি শেষ করে ফেললাম, কোন ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড বেশি আসে আমরা বের করছি। এইবার আমরা চলে যাব হচ্ছে আইডিয়াল কলেজে, ঢাকার মতিঝিল অবস্থা, আমার বড় বোন এই কলেজে পড়তো। দেখি কলেজটা কি আসছে। উদ্দীপকের এ বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে বলছে, ভালো প্রশ্ন। এটা একটা সসীম দৈর্ঘ্যের তার, দেখেন 20 সেন্টিমিটার, ডিস্টেন্সটা যদি না দিত যেটা কত সেন্টিমিটার, তাহলে এটাকে অসীম ধরেই কাজ করা লাগতো। বাট যেহেতু এটা লেন্থটা দিয়ে দিতে 20 সেন্টিমিটার, দ্যাট মিনস একটা সসীম ফাইনাইট লেন্থ ওয়ার ধরে আমাদেরকে প্রবলেমটা সলভ করতে হবে, এ বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে। সো আমরা এই রিলেটেড প্রবলেম কিন্তু করে আসছি, আপনাদেরকে এর থেকে অনেক অনেক কঠিন প্রবলেম দেখানো হয়েছে, দিস ইজ নাথিং কম্পেয়ার টু দ্যাট। তো সসীম দৈর্ঘ্যের তারের জন্য আমরা চুম্বক ক্ষেত্রের মান জানি কত, μ0I ডিভাইডেড বাই 4 পাই এ cos θ1 মাইনাস cos θ2। এই তো সিস্টেমটা জানি আমরা, তাই না। সো এখানে একটা পাশ দিয়ে সাইড নোট করে নিই। দেখেন খেয়াল করে, আমরা যখন প্রবলেমটা সলভ করব তখন এই যে যেদিক থেকে, যেখান থেকে কারেন্টটা স্টার্ট হয়েছে, অর্থাৎ এই যে একদম এই পয়েন্টটা, এইখানে যে অ্যাঙ্গেল তৈরি হয় এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে কারেন্ট, এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ1। আর যেখানে কারেন্টটা শেষ হয় এই যে এই জায়গায় আপনার কারেন্টের দিকটা হচ্ছে এই দিকে, ব্যাসার্ধ ভেক্টর হচ্ছে এই দিকে, তাহলে এইটা হচ্ছে আপনার θ2।
সো আমরা θ1 θ2 এগুলো বের করব, তার আগে একটু এখানে আসেন, চলেন মানটা বের করি। তো মিউ নট বাই 4 পাই, মিউ নট বাই 4 পাই হচ্ছে 10⁻⁻7 ইনটু আই কত অ্যাম্পিয়ার যাচ্ছে, 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে দেওয়া আছে। এ কত, এ হচ্ছে তার থেকে 5 সেন্টিমিটার দূরত্বে, 5 10 টু দি উপরে তো 5 ছিলই, 5 ইন্টু 10⁻⁻2। এবার বসাইতে হবে কি, এবার বসাইতে হবে হচ্ছে cos θ1। θ1 দেখেন টোটালটা যদি 20 হয় তার মানে এইটুকু হচ্ছে 10, আর এইটুকু কত আমি জানি না, বাট এইটা হচ্ছে আমার 5। তাহলে আমি লম্ব জানি 5, ভূমি জানি হচ্ছে আমার 10। তাহলে আমার θ1 হচ্ছে tan ইনভার্স কত হবে, লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে 10, তার মানে হচ্ছে θ1 হচ্ছে tan ইনভার্স হাফ। আর θ2 যদি বলি, θ2 হচ্ছে আহ এখানে একটা অ্যাঙ্গেল বের হবে, আমরা বের করে রাখি, 26.56 ডিগ্রি। আর পরেরটাতে দেখেন এই ভিতরের এটা যদি 26.56 হয়, এটাও 26.56, তাহলে জাস্ট এইটার পার্থক্য কি, 180 থেকে θ1 বিয়োগ দিয়ে দিলেই কাজ হয়ে যাবে। সো -180, তাহলে এটা হচ্ছে 153.4349। ওকে, সো এটা হচ্ছে আমাদের আরেকটা মান, আমরা জাস্ট বসায় রাখবো। তো আমরা তাহলে মানগুলো বসাই দিব, cos 26.56 মাইনাস cos 153.43। ওকে, তাহলে এখান থেকে চলে আসবে। অথবা আপনি এটা যদি cos 26 বলেন, এখানে cos 180 মাইনাস θ1, দ্যাট মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, মানে 2 ইন্টু cos 26.56, ওইটা বললেও সমস্যা ছিল না। এখানে এই 5 কাটাকাটি চলে যাবে, তাহলে আমরা যদি পাই 1 10⁻⁻7 ইন্টু, আচ্ছা ওই আগের অ্যান্সারটা একটু সেভ করে রাখা লাগবে। ওকে, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1 10⁻⁻7 ইন্টু, এখানে আছে 1/10⁻², ওকে, ইন্টু 2 ইন্টু cos, এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে a, cos 180 মাইনাস a মাইনাস cos a মাইনাস প্লাস। ওকে, তাহলে আমার অ্যান্সারটা আসতেছে কিসে, সাইন্টিফিক মোডে নিতে হবে, 1.78 10⁻⁻5। ওকে, আচ্ছা নিচে 10 ভাগ করছি, ওকে, এত টেসলা। ওকে, সো এই হচ্ছে আমার তাহলে অ্যান্সার, আমি কিন্তু অ্যান্সারটা অলরেডি বের করে ফেললাম। ঠিক আছে, তাহলে কি করছি আমরা, ফার্স্টে মিউ নট বাই 4 পাই কাটানো 10⁻⁷, আই বসাইছি 5, এ দেওয়া ছিল হচ্ছে 5 সেন্টিমিটার, তার থেকে দূরত্ব, এই তার থেকে লম্ব দূরত্ব 5 সেন্টিমিটার বসানো হয়েছে। cos θ1 আমরা বের করছি কিভাবে, যে এইটা হচ্ছে আমার 10 ছিল, এই যে এইটুকু হচ্ছে আমার 10, আর এইটুকু আমার দেওয়া আছে 5, সো লম্ব বাই ভূমি tan ইনভার্স 5/10, লম্বটা হচ্ছে 5, ভূমি হচ্ছে 10, ওইখান থেকে আমরা অ্যাঙ্গেলটা বের করছি 26, আর θ2 জাস্ট 180 মাইনাস ওই 26, তো এখানে cos θ1 মাইনাস cos θ2, cos θ2 হচ্ছে 180 মাইনাস θ1, সো মাইনাস হচ্ছে 2 cos θ1 এরকম আসবে, বা আপনি চাইলে এভাবে বসাইতে পারেন। মানটা বের করছি, এখানে বোঝা যায় এই দুটো কাটাটি করলে 10⁻⁻5 আসে, এখানে সামথিং অ্যাড হয়েছে, সো আলটিমেটলি এরকম অ্যান্সারটা চলে আসছে, এত টেসলা। এই বিন্দুতে চৌম্বকীয়তার মান কত আমরা বের করে ফেলছি। এবার আসেন বি এর পরের পার্টটা সলভ করি। আমাদেরকে বলছে চিত্রে একটি প্রোটন মিটার 1 মিটার পার সেকেন্ড বেগে উদ্দীপকের চিত্রের এ বিন্দু এবং বি বিন্দু লম্বভাবে অতিক্রম করে গেলে কোন ক্ষেত্রে বেশি বল ক্রিয়া করবে। ফার্স্টে আমরা তাহলে সলিউশনে আসি, এ বিন্দুতে আগে সলভ করি, এই বিন্দুটা ইজি। কেন ইজি, আচ্ছা এইখানে কালার চেঞ্জ হয়ে গেল কেমনে, ওকে, সো আমরা চলেন সলিউশনে ফার্স্টে যাই, এ বিন্দুতে, কারণ এই বিন্দুতে তো আমরা চৌম্বক ক্ষেত্র বের করছি, তাই না, চৌম্বক ক্ষেত্র কত আসছে আমাদের, চৌম্বক ক্ষেত্র আসছে হচ্ছে আমাদের 1.78 10⁻⁵, 1.788 10⁻⁵, পরের এইটটা লিখি নাই অলসতার কারণে। সো ওই দিক দিয়ে 1 মিটার পার সেকেন্ড বেগে একটা প্রোটন যাচ্ছে, চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে আসছে খেয়াল করেন, এই দিক দিয়ে যদি হচ্ছে আমার কারেন্ট যায়, চৌম্বক ক্ষেত্র এটার দিক কোন দিকে, ক্রস, ম্যাগনেটিক ফিল্ডের দিক হচ্ছে এখানে ক্রস, ভিতরে ঢুকতেছে, এই যে কারেন্ট ডান হাত, ভিতরের দিকে ম্যাগনেটিক ফিল্ড ঢুকতেছে।
প্রোটন এত বেগে নামতেছে, তাহলে আমাদের প্রোটনের ভেলোসিটির দিকটা কোন দিকে? প্রোটনের ভেলোসিটির দিকটা হচ্ছে এই রকম, লম্বভাবে অতিক্রম করে, তাহলে এইটা হচ্ছে ভেলোসিটির দিক। তাহলে ভেলোসিটি এবং ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। ম্যাগনেটিক ফিল্ড ভিতরের দিকে, চুম্বক নামতেছে, প্রোটন নামতেছে নিচের দিকে। সো একটা হচ্ছে বি এইদিকে, ভি এদিকে, 90 ডিগ্রি কোণ। সো আমাদের এফ হচ্ছে কি কিউ ভি বি সাইন থিটা। তো মান বের করতে বলছে, কোন ক্ষেত্রে বেশি বল ক্রিয়া করবে, জাস্ট মান বের করলেই হবে। তাহলে প্রোটনের মান 1.9, সরি, এটি প্রোটন গেছে, তো প্রোটনের চার্জ কত? 1.6 × 10⁻⁻19। একটা প্রোটনের চার্জ, একটা ইলেকট্রনের চার্জ এক্স্যাক্টলি তা। ভি দেওয়া আছে কত বেগে যাচ্ছে? 1 মিটার পার সেকেন্ড। ম্যাগনেটিক ফিল্ড আমরা বের করছিলাম একটু আগে, 1.788 × 10⁻⁵। আমার ক্যালকুলেটর ওই মানটা এখন উঠে আছে, এটা জাস্ট গুণ করে দিলেই হবে। আর হচ্ছে লাগবে কি সাইন থিটা। সাইন থিটা কত? সাইন 90, দ্যাট মিনস 1। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব। তো আমি এই মানটাকে এতে সেভ করে রাখলাম ফর সেফটি। তো মানটা বসাবো, একটা ইলেকট্রনের মান 1.6 × 10⁻⁹, এই -19 ইন্টু এ, আর অ্যান্সার যাই বলি না কেন, ইন্টু আমার এখানে কত আছে? 1, তাই না? ওকে, সো -19 -24, 2.86 2.86 10⁻⁻24 এত নিউটন। তাহলে আমার প্রোটনটার উপর ফার্স্ট কেজে এতটুকু বল প্রযুক্ত হবে। সো এটা আমরা বের করে ফেললাম, ডান। এবার চল আমরা সেকেন্ড কেজে যাই। সেকেন্ড কেজে কি বলছে? সেকেন্ড কেজে আমার হচ্ছে আরো একটা সিস্টেম আছে। এখানে এইরকম একটা বৃত্তাকার চাপ, এই বৃত্তাকার চাপের কারণে আমার হচ্ছে চুম্বক ক্ষেত্রের মান বের করতে হবে, বি বিন্দুতে কত আসে, এবং তারপর ওই বিন্দুতে একটা প্রোটন পাস করতেছে। এটা হচ্ছে একটা প্রোটন, বা এখানেও সেম একটা ভি বেগে একটা প্রোটন পাস করতেছে। সো ওই প্রোটনটার জন্য এখানে আগে ফার্স্টে ম্যাগনেটিক ফিল্ড। তো ফার্স্ট অফ অল ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন যদি আমি চিন্তা করি, এই দিকে হচ্ছে আমার কারেন্টটা যাচ্ছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড এখানে কি ভিতরের দিকে হবে। ডান হাতের এই দিকে যদি কারেন্ট যায়, এই দিকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু এখানে ভিতরের দিকে ক্রস। এখানেও যেমন ছিল ভিতরের দিকে, এখানেও কি ভিতরের দিকে। তো ম্যাগনেটিক ফিল্ডের মানটা বের করতে হবে। তো ফার্স্টে বি বিন্দুতে আগে আমরা ম্যাগনেটিক ফিল্ডের মান বের করব। সো বি আমরা জানি এটা হচ্ছে μ0I/2R। কিসের জন্য হয়? একটা বৃত্তাকার তার যদি ফুল থাকে সেটার জন্য, কিন্তু এখানে তো ফুল নাই। এখানে আছে কি একটা অ্যাঙ্গেল, একটা বৃত্তচাপ আছে, তাহলে ওইটার অ্যাঙ্গেল 40/360 এরকম হওয়ার কথা। তো μ0 তো আমরা জানি, কোনো সমস্যা নেই, 4π10⁻⁻7 ইন্টু আই কত? 5 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে। 2R, 2 ইন্টু আর। আর কি কোশ্চেন দেওয়া আছে? আর দেওয়া নেই, বাট বৃত্তচাপ দেওয়া, অ্যাঙ্গেল দেওয়া, এখান থেকে আমরা আর বের করতে পারবো। তো আর আমরা কিভাবে বের করব খেয়াল করেন। এখানে কোন কালার ইউজ করা যায়? আই থিঙ্ক দিস ওয়ান বেটার। ওকে, তো আমরা এখান থেকে বের করি। ফার্স্ট অফ অল এস ইকস টু আর থিটা, তাই না? এস কত? এস হচ্ছে আমার 40 সেন্টিমিটার, সেন্টিমিটারে আসবে আনটা। আর ইন্টু থিটা, থিটা হচ্ছে আমরা বলতে পারি কত? 40 ডিগ্রি ইন্টু, আমরা যেহেতু রেডিয়ানে নিতে হবে এটাকে, π/180। মানে আমরা যখন এস ইকুয়াল টু আর থিটা ইউজ করি, থিটা অলওয়েজ কিসে থাকতে হয়? রেডিয়ানে থাকতে হয়। সো ডিগ্রিটাকে আমরা ফার্স্টে রেডিয়ানে নিয়ে গেলাম, π/180। তাহলে এখান থেকে আমার আর চলে আসবে, আর কত আসতেছে? 40। আচ্ছা, 40 তো ওই দুই জায়গায় কাটাকাটি, 40 সেন্টিমিটার 40 ডিগ্রি, তাহলে 40টা কাটারই চলে যায়, মজার বিষয়। সো আমাদের কষ্ট অনেকটা কমে গেল, 40 কাটা। তাহলে আর আসলে কতটুকু আসে? আর আসলে আসে 180/π। এটা করলে দেখবেন 57 পয়েন্ট সামথিং চলে আসবে। এনিওয়েজ আমাদের এত কিছু করার দরকার নেই, আমরা ডিরেক্টলি বসাই দিব 180/π ইন্টু হচ্ছে আমার 40/360। তাহলে এখান থেকে আমার কিছু একটা ম্যাগনেটিক ফিল্ডের মান বের হবে, দেখি কত আসে। সো আমরা 4 ইন্টু পাই স্কোয়ার, দুইটা পাই মিলি স্কোয়ার হয়ে যাবে, ইন্টু 5 10⁻⁻7 বসলো, ইন্টু 40 বসলো, এগুলো বসানো শেষ। 2 বসলো, 180 বসলো, আর এখানে আছে 360, এগুলো বসলো। তো আমার ম্যাগনেটিক ফিল্ডের মান চলে আসতেছে হচ্ছে এখানে 6.09 10⁻⁻9 এত টেসলা। তো ম্যাগনেটিক ফিল্ড ফার্স্টে বের হইলো। এবার আমাদের কাজ কি? ম্যাগনেটিক ফিল্ড যেহেতু বের হয়ে গেছে, আমার হচ্ছে ফোর্স বের করতে হবে। তো নাও এফ বি ইজ ইকুয়ালস টু কিউ ভি বি
সাইন 90 ডিগ্রি। থিটা তো 90 ডিগ্রি বোঝাই যায়, কারণ আমাদের এইখানে কি হবে, চুম্বক ক্ষেত্র ভিতরের দিকে, চার্জ আছে নিচের দিকে, মাঝখানে অ্যাঙ্গেলটা 90। আবারও আগের মতো 1.6 × 10⁻−19 ইন্টু ভি দেওয়া আছে 1 মিটার/সেকেন্ড। ম্যাগনেটিক ফিল্ড আমরা বের করলাম 6.09 10⁻9 ইন্টু 1। সো এখান থেকে একটা রেজাল্ট বের হবে। এই আসে না কেন? ও ও ও ও তো দেখি আমাদের কত আসে, ইন্টু 1.6 × 10⁻−19। হ্যাঁ, চলে আসছে আমার রেজাল্টটা, এবং রেজাল্টটা আগের থেকে অনেক ছোট হবে নিশ্চয়ই। 9.7477 10⁻28 নিউটন। সো আগে আসছিল 10⁻24, দিস টাইম এটা হয়ে গেছে 10⁻28। সো আমরা তাহলে বুঝতে পারলাম কি কি জিজ্ঞেস করছিল, কোন ক্ষেত্রে বেশি বল ক্রিয়া করবে, এফ এ গ্রেটার দেন এফ বি, এই কেসে বেশি বল ক্রিয়া করবে, এটাই কি আমাদের অ্যান্সার। ওকে, সো আমরা তাহলে আরেকটা সিকিউ ফুললি সলভ করে ফেললাম। আই গেস এই প্রবলেমটা ভালো লাগছে, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আসা প্রবলেম। ওকে, সো আমরা ক্লাসের ঠিক মনে হয় 1 ঘন্টার কাছাকাছি টাইম অতিক্রম করে ফেলছি, বা তার একটু কম হবে। এবার আমরা এনডিসি, সব থেকে হাইপলা কলেজ, দেখি ওদের কিরকম কোশ্চেন দিছে, আসলে কি ওই রকম কোশ্চেন আসছে কিনা ওদের। সো চিত্রটা দেখে বোঝা যাচ্ছে এক্সেপশনাল কিছু একটা জিনিস। এখানে চৌম্বক ক্ষেত্র দিক দেওয়া আছে, তলকে ভেদ করে বাইরের দিকে ম্যাগনেটিক ফিল্ড আসতেছে, এবং সেটার মান দেওয়া আছে। তো ফার্স্টে এই কোশ্চেন এরকম পড়তে না যায়, চিত্রের দিকে একটু দেখা বুঝা, যেখানে কি হচ্ছে না হচ্ছে, এটা আপনাকে ভালো একটা ফিল দিবে। কোশ্চেন পড়লে রিড করতে আপনার ভালো লিঙ্ক আপ হবে জিনিসগুলোর সাথে। তড়িৎ ক্ষেত্র প্রয়োগের পরে প্রোটনের উপর কার্যত লরেঞ্জ বলের মান নির্ণয় করতে বলছে। তো আমাকে কাজ করতে হবে হচ্ছে লরেঞ্জ বল নিয়ে। লরেঞ্জ বল মনে আছে, একই সাথে যদি কোনো জায়গায় ইলেকট্রিক ফোর্স এবং ম্যাগনেটিক ফোর্স দুইটাই থাকে, তাহলে ওই দুইটা লব্ধি যতটুকু হয় সেটাকে লরেঞ্জ ফোর্স বলা হয়। সো আমাদের এখানে বলছে কি, চার্জের প্রকৃতি নির্ণয় করতে পারে সি বিন্দু দিয়ে আলফা এবং বিটা কণা প্রবেশ করে চিত্র অনুযায়ী এ ও বি বিন্দু দিয়ে নির্গত হয়। আচ্ছা, তার মানে ব্যাপারটা কি হয়েছে, ধরেন আপনার এই দিকে আলফা পার্টিকেল আর বিটা পার্টিকেল দুইটা গেছে। সো ফার্স্ট অফ অল এদিক দিয়ে যাচ্ছিল একটা কণা, ম্যাগনেটিক ফিল্ডের ধাক্কার কারণে এদিক দিয়ে ধরেন ঢুকতেছিল, একটা পার্টিকেল এদিক দিয়ে বেঁকে গেছে, একটা পার্টিকেল ওই দিক দিয়ে বেঁকে গেছে। আর কোনটা কোন দিকে বাঁকবে আমরা চিন্তা করতে পারি। যদি পজিটিভ কণা হয়, এদিক দিয়ে যাচ্ছে ভি, এদিক দিয়ে বি, তো ভি ক্রস বি আসে এই দিকে, এই ধাক্কার কারণে এটা। সো আলফা কণা হচ্ছে এই দিকে বাঁকবে, এইদিকে আলফা কণা বাঁকছে, আর এই দিকে হচ্ছে আপনার বিটা কণা বাঁকছে। আচ্ছা, সো আমরা এই চিত্রটাকে একটু এভাবে দিতে পারি, আর এই দিকে গেছে হচ্ছে আমার আলফা কণা, মুছে না কেন? আচ্ছা, তো এবার বলছে কি যে কিন্তু তাদের একটির গতিশক্তি, আচ্ছা দুইজনের মধ্যে একজনের গতিশক্তি দেওয়া আছে, এই ডিস্টেন্স গুলো দেওয়া আছে, এসি বিসি এগুলো কত করে, এগুলো দেওয়া আছে 20 মাইক্রোমিটার, এই ডাটা দেওয়া আছে। পরবর্তী ওই ব্যবস্থা চৌম্বকীয়তার দিকে সমান্তরালে একটা এত তড়িৎ ক্ষেত্র, সো এখানে ইলেকট্রিক ফিল্ড কত অ্যাপ্লাই করছে সেটা দেওয়া আছে। একটি প্রোটনকে এত বেগে, তাহলে একটা প্রোটন আসছে এত বেগে, ভেলোসিটিটা দেওয়া আছে, চুম্বক ক্ষেত্র বরাবর গতিশীল, তাহলে একটা প্রোটন হচ্ছে এই বরাবর, চুম্বক ক্ষেত্রের দিকটাও বাইরের দিকে আপনার স্কিন থেকে ভেদ করে বাইরে আসতেছে, ওই বরাবর একটা প্রোটন দৌড়ে আসতেছে, কত বেগে দেওয়া আছে, তাহলে ওইটার উপর লরেঞ্জ বল হিসাব করতে বলছে। তো আমরা জানি এফ লরেঞ্জ, সেটা আসলে কত, এফ ইলেকট্রিক ফোর্স প্লাস এফ ম্যাগনেটিক ফোর্স। কিন্তু এখানে দেখেন বলছে ম্যাগনেটিক ফোর্সের, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্রোটনটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের দিক বরাবর বের হয়ে আসছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের দিক যেদিকে প্রোটনের ভেলোসিটি একই দিকে, অন্তর্গত কোণ 0 ডিগ্রি। তাহলে আমরা এই জিনিসটা বলতে পারি, যেহেতু ভি ক্রস বি ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি, সো এফ এম ইকুয়ালস টু 0, ম্যাগনেটিক ফোর্সটা 0। তাহলে ম্যাগনেটিক ফোর্স যদি 0 হয়, তাহলে আমরা বলতে পারি কি এফ এল ইজ ইকুয়ালস টু কিউ ই প্লাস 0। তাহলে কিউ, প্রোটনের চার্জ কত, 1.6 10⁻−19 ইন্টু ইলেকট্রিক ফিল্ডের মান দেওয়া আছে দেখেন 1.5 10⁻6। তাহলে এই দুটা যদি গুণ করি, 15 ইন্টু 16 225, 240, দেখি ক্যালকুলেটর ছাড়া পারি কিনা, 240, দ্যাট মিনস 2.4। আর এখানে হচ্ছে 10⁻13
2 10⁻11 এরকম কিছু আসে কি? 2.4 10⁻11 এত নিউটন মনে হচ্ছে। দেখি ভাই একটু ট্রাই করে। বয়স হয়ে গেছে, এখন আর মাথা কাজ করে না। 1.5 10⁶ ওরে সেই ভাই, -11 আসছে। 1.5, ও হ্যাঁ ঠিক আছে, আমি তো ওইভাবে কাজ করছে। সো আমি 240 বানাই ফেলছিলাম আসলে, কিন্তু আসলে তো দশমিক ছিল, এটা খেয়াল করি নাই। ওই যে বললাম না, মাথা এখন আর কাজ করে না। তো আমরা লরেন্স ফোর্সের মান কত বের করে ফেলছি। লরেন্স ফোর্সের মান বের করতে বলছে, দিক আর চাই নাই। দিক চাইলে আমরা দিকটাও করে ফেলতাম। তো এইভাবে হচ্ছে ঘটনাটা ঘটছে। এবার চলেন পরের অঙ্কে যাই। পরের অঙ্কে আবারও একটু মনে করে দিই, এই দিক দিয়ে বিটা কণা গেছিল কেন, আমরা বের করছিলাম একটু আগে। এই বরাবর আলফা কণা যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড এই দিক বরাবর বের হয়ে আসতেছে। এখন বলছে উদ্দীপকের তড়িৎ ক্ষেত্রে প্রয়োগের পূর্বে আলফা এবং বিটা কণার শক্তি সত্যতা গাণিতিকভাবে বিশ্লেষণ করছে। তো শক্তি ওই যে বলে দিছিল, দুইটা কণার মধ্যে একটা কণা হচ্ছে এত গতিশক্তি নিয়ে আসতেছে। তাহলে এই গতিশক্তিটা কি আসলেই ট্রু কিনা হয়, এখানে তো আলফা পার্টিকেল ওইদিকে গেছে, বিটা পার্টিকেল ওইভাবে গেছে। সিনারিওটা কিরকম ছিল? আলফা বিটা পার্টিকেল একসাথে এইভাবে আসতেছে, যখনই সে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্রবেশ করছে আলফাটা এইদিকে ঘুরে গেছে, বিটাটা এইভাবে বৃত্তাকার পথে চলে আসছে। তো কোনটা কত বেগ আমরা জানি না, কোনটার কতটুকু শক্তি ছিল আমরা জানি না, বাট বলছে যে দুইটার মধ্যে যে কোনো একটার গতিশক্তি এত ছিল। তো এটা কি আদৌ পসিবল কিনা, এটাই আমাদেরকে টেস্ট করতে হবে। সো আমাকে এসি আর বিসি এগুলো দেওয়া আছে 20 মাইক্রোমিটার করে, দুইটাই আসলে 20 মাইক্রোমিটার। তো এখান থেকে আমরা এই ব্যাসটা জানি, তাহলে ব্যাসার্ধ বের করতে পারবো। এখন আপনাদের মনে আছে কিনা, বৃত্তাকার পথে, বৃত্তাকার মানে যখন একটা চুম্বক ক্ষেত্র আছে লম্বভাবে, আপনি এই বরাবর ঢুকতেছেন, তার মানে কি অলওয়েজ ম্যাগনেটিক ফিল্ডের সাথে আপনার ভেলোসিটি 90 ডিগ্রিতে থাকবে। তখন সে একটা বৃত্তাকার পথে ঘোরা শুরু করে। ওই কারণেই কিন্তু এই চার্জগুলো আলফা বা বিটা পার্টিকেল গুলো এরকম বৃত্তাকার পথে টার্ন করছে। তো বৃত্তাকার পথে যাওয়ার সাথে ক্ষেত্রে আমরা কি জানি, কেন্দ্রমুখী বল এফ এম ইজ ইকুয়ালস টু কি আসে, ম্যাগনেটিক ফোর্স। মানে হচ্ছে ম্যাগনেটিক ফোর্স কত, ম্যাগনেটিক ফোর্স হচ্ছে কিউ ভিবি, এখানে তো সাইন 90, ইজ ইকুয়ালস টু কি আসে, এম ভি স্কোয়ার বাই আর আসে। অর্থাৎ আমার কেন্দ্রমুখী বলটা কোত্থেকে সাপ্লাই হয়, চৌম্বক বল থেকে সাপ্লাই হয়। এখান থেকে একটা কাটাকাটি চলে যায়, আমরা আরটা তখন বের করে নিয়ে আসতে পারি। তো আমার আসলে কি লাগবে এখানে, আমার তো আর জানি, আমার ভিটা লাগবে। তো কিউ বি ইজ ইকুয়ালস টু এম ভি ডিভাইডেড বাই আর। কিউ কিউ বি ইজ ইকুয়ালস টু এম ভি বাই আর, আমার লাগবে হচ্ছে ভেলোসিটি। তাহলে আমি বলতে পারি হচ্ছে কিউ বি আর, কিউ বি আর ডিভাইডেড বাই এম। তাহলে আমি এখান থেকে ভেলোসিটি কত পাচ্ছি, কিউ কিউ কত দেওয়া আছে। আমরা ফার্স্টে বিটা পার্টিকেলের জন্য ট্রাই করি। হ্যাঁ, ফার্স্টে আমরা বিটা পার্টিকেলের জন্য ট্রাই করতেছি, বা আলফা পার্টিকেল দিয়ে শুরু করি। আলফা পার্টিকেল ওদের জন্য ট্রাই করতেছি। তাহলে আলফার জন্য যদি চিন্তা করি, আলফার চার্জ কত, দুইটা প্রোটনের চার্জের সমান 1.6 10⁻−19। বি ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে কত, 0.7735। ওকে, আর আর কত দেওয়া আছে, আর আমরা 20 মাইক্রোমিটার যদি ব্যাস হয় তাহলে 10 10⁻−6 এম। একটা আলফা পার্টিকেলের এম কত, আলফা পার্টিকেল মানে মাঝখানে কি থাকবে, দুইটা প্রোটন দুইটা নিউট্রন, তার মানে হচ্ছে চারটা প্রোটনের ভর সমান 1.67 10⁻−27। এখান থেকে আলফা পার্টিকেলের জন্য কি আসবে, ভেলোসিটি আসবে। দেখি ভেলোসিটিটা কত আসে, 1.6 10⁻−19 0.7735 ইন্টু 10⁻⁻6 ডিভাইডেড বাই হচ্ছে 4 ইন্টু 0.67 10⁻⁻27। এখান থেকে আসতেছে হচ্ছে 370.54 এত মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এটা একটা জিনিস পাইলাম, এটা আমি এতে সেভ করে রাখলাম। তাহলে আমি ভেলোসিটি যদি পেয়ে যাই, তাহলে আমরা গতিশক্তি বের করতে পারবো। গতিশক্তি আসলে কত, হাফ এমভি স্কোয়ার, হাফ এমভি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখি আমরা হাফ ইন্টু এম, এম তো আমরা পাইছিলামই, 4 ইন্টু 1.67 10⁻⁻27 ইন্টু ভি স্কোয়ার। ভি কত, ভি তো আমরা বের করলামই। তো এখান থেকে কত আসে দেখি, ওকে, সো 0.5 ইন্টু 4 1.67 10⁻⁻27 ইন্টু
যেটা অ্যান্সার আসছে স্কোয়ার। ওকে, তো এখান থেকে একটা মান পাওয়া গেছে 4.58 10⁻⁻22 জুল। এটাকে যদি আমি ইলেকট্রন ভোল্টে নিতে চাই, ওইখান থেকে অ্যান্সারটা ইলেকট্রন ভোল্টে দেওয়া গতিশক্তিটা, তাহলে আমাকে ভাগ করতে হবে 1.6 10⁻⁻19। তাহলে আমার আসে হচ্ছে 2.86 মিলি ইলেকট্রন ভোল্ট। তার মানে এটা মিলে নাই। আমি যদি চিন্তা করি এটা মিলছে কিনা, অ্যান্সার হচ্ছে যে না, এটা পুরো সিস্টেমটার সাথে মিলে নাই। আমার 5.3 এর কাছাকাছি কিন্তু আসে নাই। তো আমি তাহলে যা আছে আছে, ভাগ্যে যা থাকে থাকবে। এই জিনিসটাকে তাহলে আমি একটু এদিকে নিয়ে নিচ্ছি। ওকে, ঠিক আছে। ওকে, এবার আমার কাজ যেটা, সেটা হচ্ছে যে আমি এবার আলফা পার্টিকেলের জায়গায় বিটা পার্টিকেলকে নিয়ে কাজ করব। বিটা পার্টিকেল, দেখি ওর ক্ষেত্রে কি হয়। তো ফার্স্ট অফ অল এই ইকুয়েশনটা তো আমরা বের করছি, এই যে এই ইকুয়েশনটা ইউজ করব। সো আমরা যদি চিন্তা করি ভি বিটা পার্টিকেল, তাহলে কি আসবে? কিউ বি আর, কিউ বি আর ডিভাইডেড বাই এম। বিটা পার্টিকেলের চার্জ হচ্ছে একটা ইলেকট্রন চার্জের সমান 1.6 10⁻⁻19। বি তো সেম 0.7735 ইন্টু আর। আর আমরা কত দেখছিলাম? ওই যে 10 মাইক্রোমিটার, 10⁻⁻6 ডিভাইডেড বাই বিটা পার্টিকেল মানে একটা ইলেকট্রন, তাহলে ওটার ভর 9.1 10⁻31। ওকে, তো এখান থেকে একটা ভেলোসিটির মান আসবে, আমরা দেখি কত আসে। 1.6 10⁻⁻19 ইন্টু 0.7735 ইন্টু 10 10⁻�6 ডিভাইডেড বাই 9.1 10⁻31। তো এখানে আসছে হচ্ছে 1.36 10⁻6 এত মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ফার্স্ট অফ অল বের করে ফেললাম যে এইটার জন্য কতটুকু বেগ আসে আমার। বিটা পার্টিকেলের ভেলোসিটি, যে বিটা পার্টিকেল যেদিক দিয়ে ঢুকছিল, কত বেগে ঢুকছিল সেটা বের করলাম। কি দেখে? ম্যাগনেটিক ফিল্ড এবং রেডিয়াসটা, এটার অনুযায়ী আমরা এই ইকুয়েশনটা কাজে লাগাই ওর ভেলোসিটি বের করলাম। এবার ওর গতিশক্তি কত হইতে পারে আমরা চেক করব। তো বলছিল দুইটা আলফা বিটা পার্টিকেলের দুইজনের মধ্যে যে কোনো একজনের গতিশক্তি 5.3 হবে। তো আমরা দেখলাম যে ইয়ারটাকে টেস্ট করলাম, আলফা পার্টিকেল দেখলাম 2.86 মিলি ইলেকট্রন ভোল্ট, তাহলে মিলে নাই। বিটারটা টেস্ট করতেছি, তো হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ, ওর এম তো আমরা জানি 9.1 10⁻⁻31 ইন্টু ভি যেটা বের হয়েছে সেটা স্কোয়ার করে দিব, দেখি কত আসে। এটা স্কোয়ার ইন্টু হাফ ইন্টু ভর, তাই না? 9.1 10⁻⁻31। সো এইটা আসছে সামথিং 8.41 10⁻⁻19 জুল। এটাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে হলে 1.6 10⁻⁻19 দ্বারা ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে 5.2598 ইলেকট্রন ভোল্ট, যেটা কি অলমোস্ট 5.3 ইলেকট্রন ভোল্টের সমান। তার মানে ম্যাচ করছে। তার মানে হচ্ছে বিটা পার্টিকেলের গতিশক্তি এই ডাটার সাথে ম্যাচ করছে। অতএব অতএব সত্যতা যাচাই, অতএব বিটা পার্টিকেল আমরা এভাবে বলতে পারি, অতএব অতএব বিটা পার্টিকেল এর গতিশক্তি উদ্দীপকের সাথে এই কই চলে গেল, উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ। ওকে, সো ডান। আমরা তাহলে এনডিসি শেষ করে ফেললাম। এবার আমরা পরের কলেজ যাব, হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ চাঁদপুর, এবং এখানেও আশা করি ভালো কিছু প্রবলেম থাকবে। আমরা দেখছি এটা আয়তকার পরিবাহীর দৈর্ঘ্য দেওয়া আছে। সো ফার্স্ট অফ অল আমরা লেন্থ জানি, তারপর প্রস্থ দেওয়া আছে। লেন্থ, প্রস্থকে আমরা এই ক্ষেত্রে ডি দ্বারা প্রকাশ করি, পুরুত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পুরুত্বকে আমরা টি দ্বারা প্রকাশ করি। তারপর এত টেসলা মানে চৌম্বক ক্ষেত্র বি দেওয়া আছে। কি জিজ্ঞেস করছে? পরিতে ইলেকট্রনের তাড়ন বেগ নির্ণয় করতে বলছে। তাহলে এত ভোল্ট হল
বিভব পাওয়া যায়, একটু কারেন্ট অ্যাপ্লাই করছে। আচ্ছা, তো ইলেকট্রনের তাড়ন বেগ বের করতে বলছে। সলিউশন, আমরা তাড়ন বেগ, হল ভোল্টেজ রিলেটেড সবগুলো ডাটা দেওয়া আছে। তাড়ন বেগের দুইটা সূত্র জানি আমরা, একটা হচ্ছে ভি হল ইজ ইকুয়ালস টু ভি বি ডি। এখানে এটা হচ্ছে তাড়ন বেগ, হল ভোল্টেজ দেওয়া আছে ভি বের করতে হবে, বি দেওয়া ডি দেওয়া, তাহলে ইজিলি বের হয়ে যাবে। তাহলে ভি হল এটা কত দেওয়া, 10⁻⁻⁴। ভি আমরা এটা বের করব। ম্যাগনেটিক ফিল্ড দেওয়া কত, ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হচ্ছে আপনার 5 টেসলা ইন্টু ডি, ডি হচ্ছে প্রস্থ 1 সেন্টিমিটার, দ্যাট মিনস 10⁻²। তাহলে এখান থেকে আমার ভি বের হয়ে যাচ্ছে 10⁻⁴ ডিভাইডেড বাই 5 ইন্টু 10⁻²। তাহলে উপরে 10⁻² থাকে, বা আমরা বলতে পারি 2 10⁻³ 2 10⁻³ এত মিটার পার সেকেন্ড ভাগ করলাম। দেখি আপনারা ক্যালকুলেটরে করেন, আমিও করি, ম্যাচ করে নিই। এই তো এখন কমেন্ট দেখার অপশন নাই, তো 5 10⁻², হ্যাঁ 2 10⁻³ আসছে। ডান, তাহলে প্রথমটা ডান, শেষ। এবার আমরা পরেরটাতে যাব। পরিবাহীর প্রস্থ 3 গুণ, প্রস্থটাকে 3 গুণ করছে, দ্যাট মিনস আমাদের কি হয়েছে, ডি থেকে 3D হয়েছে, আর পুরুত্ব 1/3 করছে, তার মানে টি থেকে t/3 হয়েছে। হল বিভবের কোনো পরিবর্তন হবে কিনা যাচাই করতে বলছে। দেখেন ভি হলে দুইটা সূত্র ছিল, ভি বি ডি, এটা একটা সূত্র, বা আই বি ডিভাইডেড বাই এন টি কিউ, দুইটা সূত্র। এখন আমরা দেখি কোন সূত্র নিয়ে কাজ করব। হ্যাঁ, যদি আমরা ভেলোসিটি হচ্ছে আপনার, ভি হচ্ছে তাড়ন বেগ, তো কারেন্টটা যদি সেম রাখি, আমাদের চিন্তা করতে হবে তাড়ন বেগ কিসের উপর নির্ভর করে, I is equals to N A V Q, তাই না? তাহলে কিউ তো সেম চার্জ যাচ্ছে, কিউ ফিক্সড, এন একক আয়তনে ইয়ার সংখ্যা। তো আমরা যদি একই ম্যাটেরিয়াল ইউজ করি দেন অবভিয়াসলি আমার এন সেম হবে। এরিয়া এরিয়া চেঞ্জ হয়ে যাবে। এরিয়া চেঞ্জ হবে কি, যদি আমি ইয়ারটা চেঞ্জ করি, কি জানি বলে, আমি যদি আমার আহ পুরুত্ব, আমার এরিয়া যেটা ক্রস সেকশনাল এরিয়া যেটা থাকে সেটা আসলে কি, ডি ইন্টু টি। ডি যদি 3 গুণ করি, টি যদি 1/3 করি, তাহলে 3D বাই, মানে ব্যাপারটা এরকম, 3D ইন্টু t/3, তাহলে তো সেমই থাকে, ডিটি থাকে, সো এরিয়া আনচেঞ্জড। তো এইটা আসলে আমার কিসের সমান, এ এর সমান, দ্যাট মিনস এ প্রাইম ইকুয়ালস টু এ। এনও ফিক্সড, এও ফিক্সড, কিও ফিক্সড, কারেন্ট কি একই কারেন্টই তো যাচ্ছে, তো তার মানে আমার হচ্ছে যে ইয়াটা ফিক্সড, ভিটা ফিক্সড, ভি ফিক্সড, তার মানে বিও ফিক্সড, ভি ফিক্সড, বি ফিক্সড দেওয়া, তার মানে হল ভোল্টেজের ক্ষেত্রে প্রথম সূত্র অ্যাপ্লাই করলে আমার হয়ে যাচ্ছে। তাহলে আমি প্রথম সূত্র অ্যাপ্লাই করব, যে কোনো একটা সূত্র, দ্বিতীয়টাও হয়তো কাজ করবে, আমরা প্রথমটা অ্যাপ্লাই করে পেয়ে যাচ্ছি, কারণ ভি হল ইজ ইকুয়ালস টু ভি বি ডি। যেহেতু ভিবি ধ্রুব হওয়ায় ভি হল সমানুপাতিক ডি। এখন বলছে যে কোনো পরিবর্তন হবে কিনা, আমরা একটু দেখি। ভি হল প্রাইম ডিভাইডেড বাই ভি হল ইজ ইকুয়ালস টু ডি প্রাইম বাই ডি। ডি প্রাইম কত বলছে, 3 গুণ করছে, ডিভাইডেড বাই ডি, তার মানে হচ্ছে আমরা বলতে পারি অতএব ভি হল প্রাইম ইজ ইকুয়ালস টু 3V হল। তাহলে হল বিভাগে কোনো পরিবর্তন হবে কিনা, অতএব 3 গুণ হবে, অতএব 3 গুণ হয়ে যাবে। ওকে, এই তো, এই হচ্ছে আমাদের সলিউশন, আমরা এইটুকু করে ফেললাম। ডান। তাইলে আমাদের হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ এটাও ডান, এবং এরপরে আই গেস আমরা, হ্যাঁ শেষ, চলে আসছি। তাহলে এই তো মোটামুটি আমরা করে ফেললাম। আজকের ক্লাস এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।